গবেষণার জায়গায় সবচেয়ে বড় বিষয় যেটা থাকে সেটি হচ্ছে এটি তথ্যগুলি কতটুকু নির্ভুল এবং কতটা অথেন্টিক। এই জায়গায় এই গ্রন্থটি আমি মনে করি যে প্রতিটি তথ্যসূত্র দেওয়া আছে, যার ফলে যে কোনো পাঠকই বঙ্গবন্ধু সম্পর্কে যে তথ্যগুলি জানছেন সেগুলি অবশ্যই বস্তুনিষ্ঠ বলে প্রতীয়মান হয়। সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে একেবারে সার্বিকভাবে যদি বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্য মানুষের যেই বঙ্গবন্ধু জানার যেই ইচ্ছেটা জাগবে যেই পাঠকের, সেই পাঠক কিছু হলেও এখান থেকে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক ভালো কিছু জানতে পারবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। শীতের এই পাতা ঝরা হিমহিম বিকেলে ভার্সেটাইল পার্সোনালিটি, গুণী লেখক, গীতিকার, নাট্য ব্যক্তিত্ব শাহান আরা জাকিরের গবেষণামূলক গ্রন্থ মহাকাব্যের অমর গাথা জাতির পিতা বঙ্গবন্ধু শীর্ষক গ্রন্থটির প্রকাশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের বাংলাদেশের সাহিত্য জগতের অন্যতম দিকপাল, আমাদের গর্ব, আমাদের নারী লেখকদের গর্ব, প্রখ্যাত কথাশিল্পী সেলিনা হোসেন। আসুন আমরা তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। আমাদের আজকের আয়োজনে মহাকাব্যের অমর গাথা জাতির পিতা বঙ্গবন্ধু গ্রন্থটির সম্মানিত আলোচক হিসেবে যারা আছেন তারা হচ্ছেন বেগম রোকেয়া পদকে ভূষিত এবং সুসাহিত্যিক বেগম রাজিয়া হুসাইন এবং সেলিনা খালিক, আছেন কথা সাহিত্যিক দিলারা মেজবা, আরও আছেন কথাশিল্পী মোজাম্মেল হক নিয়োগী, আছেন সাহিত্যিক খালেক বিন জয়নুদ্দিন, ডক্টর তপন বাগচি এবং লেখক গবেষক সালেক খোকন। আমি শাহান আরা জাকিরকে অনুরোধ করব সবাইকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এবারে ফুল দিয়ে বরণের পালা। আমি লাবণ্যকে অনুরোধ জানাবো সবাইকে ফুল দিয়ে বরণ করার জন্য। বঙ্গবন্ধু সম্পর্কে কোনো আমাদের অনুষ্ঠানে যারা থাকবে তাদেরকে এই বই পড়ে বঙ্গবন্ধু সম্পর্কে বলতে হবে এটা আমি মনে করি না। আমাদের মধ্যে আর একজন সাংবাদিক আছেন সালেক খোকন, তিনি আমার কথার সাথে মাথা ঝুলাইলেন, তার মানে আমার কথাটা যে ঠিক তার আমি ভোট পাইলাম। সেলিনাপা বঙ্গবন্ধুর সাথে মিশেছেন, কাজে তাকে বই দিয়ে তার কাছ থেকে আমরা কথা শুনবো আমি মনে করি না। তার অনুষ্ঠানে তিনি ছিলেন, তার সাথে ছবি আছে, আমি আমার বইয়ে তার ছবি ছাপছি। বঙ্গবন্ধু আমার মামার বাড়িতে গেছে, আমি তখন ল্যাংটা হয়ে গেছিলাম দেখতে, কিন্তু দেখতে পারি না। হ্যাঁ, একদম ল্যাংটা হয়ে আমার এক মামাতো বোন আমার মারি মারলো, তুই কেন ল্যাংটা হয়ে আসছিস? তখন আমি খুব ছোটো। তারপরে ৭২ থেকে ৭৪ পর্যন্ত আমি তো ওই এলাকার লোক, অনুষ্ঠানে গেছে, কিন্তু তখন আমরা সরকারের বঙ্গবন্ধুর বিরুদ্ধে না, সরকারের একটু বিপক্ষেই ছিলাম। আমাকে ছড়াপাট করার জন্য আওয়ামী লীগের নেতারা বলছিল, কিন্তু আমি যাই নাই। যাই হোক, কাজে বঙ্গবন্ধু সম্পর্কে আপনাদের আমি মনে করি না। আসলে এ ধরনের অনুষ্ঠানে শাহানারা আপা নিরলস পরিশ্রম করে বঙ্গবন্ধুর এই টোটাল জীবনটা, স্বাধীনতা এবং আন্দোলন, মুক্তিযুদ্ধ সব কিছুই একটা গ্রন্থিতে আনছেন, একটা গাঁথনি উনি তৈরি করেছেন, একটা সোপানের পর আর একটা সোপানের। তো এতগুলো লেখা জড়ো করে গবেষণা করে টোটাল একটা জীবন, পূর্ণাঙ্গ জীবনী খাড়া করা খুব কঠিন ব্যাপার। সেই অর্থে উনি এই গাথা শব্দটি ব্যবহার করছেন চন্দ্রবন্ধু দিয়ে। এটা আমরাও আগে বলছিলাম, অনেকে মনে করে যে না এটা ঠিক হয় নাই, কিন্তু তা নয়। গাথা এমনি বেলেট বলা হয়, শ্লোক বলা হয়, অনেক কিছু। এটা যাই ডিকশনারির ব্যাপার, যারা ডিকশনারি দেখবেন করবেন, কিন্তু উনি ভুল করেন নাই। আমি বেশি কিছু বলতে চাই না। যেখানে সেলিনাপা আছেন, নাফারা আছেন, এখানে আমার বলা তুচ্ছ ব্যাপার। আপনারা সবাই আসছেন এবং এই বইটার সাথে আমি ছিলাম বলেই এতগুলো কথা বললাম। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ মানুষ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে যাকে ঘিরে আমাদের আজকের আয়োজন মহাকাব্যের অমর গাথা জাতির পিতা বঙ্গবন্ধু শীর্ষক গবেষণামূলক গ্রন্থের লেখক শাহান আরা জাকিরকে উপস্থাপন করছি আমি মুর্শিদা নাসির। কিছু কিছু মানুষ আছেন
যারা প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে দিয়ে পৃথিবীতে পদার্পণ করেন। জন্মসূত্রেই সুন্দর অসুন্দরের বিশাল ভাণ্ডার নিয়ে বয়ে যায় তার নিরন্তর জীবনের গতিধারা। সদালাপী, মিষ্টভাষী, হাস্যোজ্জ্বল একটি মুখ, যিনি সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় শৈল্পিক গুণাবলী অর্জন করেছেন, তিনি হচ্ছেন শাহান আরা জাকির। জন্ম 1 বৈশাখ 15 এপ্রিল পাবনা জেলার গৌরী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে। শাহান আরা জাকির শৈশবেই কাঁচা হাতের লেখা ছড়া লিখতেন। স্কুলের দেয়াল পত্রিকায় তার লেখা ছাপা হয়েছিল। রাতে ঘুমানোর সময় তার আম্মা অনেক মজার মজার ছড়া, রূপকথার গল্প ও গান শোনাতেন। এসবই শাহানাকে প্রভাবিত করেছিল সাহিত্য রচনায়। শাহান আরা জাকিরের বাবা ডক্টর তফিজউদ্দিন আহমেদ ছিলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন সুচিকিৎসক। মা বেগম টলি আহমেদ সাহিত্য অনুরাগী ও সুগৃহিণী। বাবা মা দুজনেই মুক্তিযোদ্ধা। যুদ্ধকালীন সময়ে বাবা মুক্তিযুদ্ধ ক্যাম্পে চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবা এবং মা আহত মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছেন। শাহান আরা জাকির 4 ভাই 1 বোনের মধ্যে 4 বোন 1 ভাইয়ের একমাত্র ভাই শামসুল আরফিন একটি এনজিওতে উচ্চপদস্থ কর্মকর্তা। দ্বিতীয় বোন সেলিনা পারভিন এক্স ইউনিট ম্যানেজার আলিকো বাংলাদেশ এবং বিশিষ্ট রাজনীতিবিদ, সাহিত্য অনুরাগী এবং লেখক। তৃতীয় বোন শিরিন পারভিন দুর্নীতি দমন কমিশন ঢাকার কার্যালয়ে ডিরেক্টর পদে নিয়োজিত আছেন এবং চতুর্থ বোন শিলা পারভিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। শাহান আরা জাকিরের শৈশবের খণ্ড খণ্ড সময় কেটেছে নানু বাড়িতে। তার নানা মরহুম তালেব আলী খান এক নাগাড়ে 25 বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং পাবনা জেলা জুরি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন। তার নানিমাও ছিলেন সাহিত্য অনুরাগী। তার ছিল ছোটোখাটো একটি লাইব্রেরি, যেখানে ছিল নানা ধরনের গল্প, উপন্যাস, ধর্মীয় বই। এছাড়া তিনি নিয়মিত সওগাত, বেগম, সংবাদ এসব পত্রিকাও রাখতেন। এভাবে এমনই সাহিত্যের একটি পরিমণ্ডলে বেড়ে ওঠা শাহান আরা জাকির 7ম শ্রেণীতে পড়ার সময় নিজে নিজেই চিঠি লিখে সংবাদে খেলাঘরের সদস্য হন। সেই থেকেই তার সাহিত্য চর্চা শুরু। নানু বাড়িতে বেড়াতে গেলে তিনি গ্রাম্য মহিলাদের ঝগড়াঝাটির সংগ্রামগুলো মজা করে লিখে রাখতেন ডায়েরিতে এবং তখন থেকে তার নাটক লেখার শুরু। পুজোর ছুটি কিংবা ঈদের ছুটিতে নানু বাড়িতে গেলে স্টেজ সাজিয়ে বৈঠকখানায় নাচ, গান, নাটক করতেন শাহান আরা তার মামা, খালা এবং সমবয়সীদের নিয়ে। সে বয়স থেকে তার আবৃত্তি, উপস্থাপনা এবং অনুষ্ঠান পরিচালনার হাতেখড়ি হয়েছে। পিতার ঘন ঘন বদলির কারণে শাহান আরা 10 ক্লাস পার করেছেন 1 ডজনে স্কুল, কখনো এই স্কুলে কখনো সেই স্কুলে। নানার তত্ত্বাবধানে শাহান আরা 7ম শ্রেণীতে ভর্তি হন এবং এসএসসি কৃতিত্বের সাথে প্রথম বিভাগে পাশ করেন। 1985 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভূগোলে এমএসসি পাশ করেন এবং মেধা তালিকায় তার স্থান ছিল 7ম। এছাড়া অনলাইনে পরীক্ষাও তিনি এমসিপি অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার প্রোগ্রামে তিনি ডিগ্রি লাভ করেছেন। শাহান আরা জাকির মূলত গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটক লিখে থাকেন। তিনি বাংলাদেশ বেতার ও বিটিভির একজন তালিকাভুক্ত নাট্যকার, নাট্যশিল্পী, গীতিকার, নাট্য প্রযোজক। তিনি প্রশংসিত আবৃত্তিকার ও উপস্থাপক। এছাড়াও তিনি শিশুতোষ, গল্প, ছড়া ও গবেষণামূলক বই লেখাতেও পারদর্শী। তার লেখা শিশুতোষ বই রং তুলিতে বর্ণমালা এ বইটি ঢাকায় এবং ঢাকার বাইরে বেশ কটি কিন্ডারগার্টেনে পাঠ্যপুস্তক হিসেবে গৃহীত হয়েছে। তার লেখা ও অভিনীত প্রযোজিত বহু নাটক জীবন্তিকা এবং জনসংখ্যা বেতারে প্রচারিত হয়েছে। তার লেখা বহু গল্প বেতার নাটক হিসাবে প্রচারিত হয়েছে। অবসরে তিনি গান শুনেন, গিটার বাজান এবং বাগান করেন। বেতারে রচিত নাটক ও জীবন্তিকার সংখ্যা হচ্ছে 50-এরও বেশি। তার উল্লেখযোগ্য কিছু নাটকের মধ্যে আছে পরাণ বন্ধুয়া, সিন্ধু বিজয়, আলোকিত অঙ্গন, নীলকণ্ঠ নীলিমা ইত্যাদি। তার প্রযোজিত নাটকের সংখ্যা 17টি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিচার, থেমে নেই জীবন, সাজবেলা, মোহন দুঃখের দ্বার ইত্যাদি। এছাড়া টিভি নাটক আছে পরাণ বন্ধু। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অঙ্গনা অনুষ্ঠান এবং কৃষি বিষয়ক কার্যক্রম আমার দেশ এবং কিষাণ বন্ধু অনুষ্ঠানে তিনি নিয়মিতভাবে বিষয়ভিত্তিক পাণ্ডুলিপি রচনা এবং পাঠ করে থাকেন।
তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হচ্ছে যেমন ষড়ঋতুর বাংলাদেশ ছড়া, রং তুলিতে বর্ণমালা, কাটুম কুটুম, কাঠবিড়ালি, নানা রঙের ছবি আঁকা ইত্যাদি। উপন্যাস আছে কে তুমি দূরের সাথী, বিবর্ণ বসন্ত, শাপলা ঢাকা জলকন্যা ইত্যাদি। গল্পে বই হিসেবে আছেন কোন সুদূর নিবাস তোমার ৭১-এর দিনে। ভ্রমণ কাহিনীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নীলাম্বরী অস্ট্রেলিয়া, প্রাণ কারা ওপার বাংলা। গবেষণামূলক বইয়ের ভিতরে আছে পাবনার কিংবদন্তি সুচিত্রা সেন, হাসন রাজা ও দেওয়ান মোহাম্মদ আজরফের উত্তরসূরি ইত্যাদি। তিনি ট্রেজারার এবং জীবন সদস্য বাংলাদেশ লেখিকা সংঘ, যুগ্ম সম্পাদক এবং জীবন সদস্য নন্দিনী সাহিত্য এবং পাঠচক্র। তিনি প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশ লেখিকা সংঘ পাবনা শাখা, প্রতিষ্ঠাতা সভাপতি প্রান্তিক নারী শক্তি সৌন্দহ পাবনা, সভাপতি শাহান শ্রাবন্তী মেধা বিকাশ কল্যাণ তহবিল, সৌন্দহ স্কুল অ্যান্ড কলেজ দরিদ্র মেধাবী ছাত্রীদের উপবৃত্তি ইত্যাদি। তিনি নির্বাহী সদস্য চয়ন সাহিত্য ক্লাব, বাংলাদেশ সাহিত্য পরিষদ, দেওয়ান মোহাম্মদ আজরফ ফাউন্ডেশন, শেকর সাহিত্য গোষ্ঠী এবং বেতার ও নাট্যকার নাট্যশিল্পী সংসদ। তিনি সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ভারত ভ্রমণ করেছেন। পুরস্কার তিনি উতল হাওয়া পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 2014 সালে, হুগলি নন্দিনী, জীবনানন্দ সভাসদ কলকাতা, মহানগর গঙ্গা নন্দিনী, ভারত বাংলাদেশ সংস্কৃতি উৎসব পশ্চিম বাংলা, ফুলেশ্বরী নন্দিনী, হুগলি নন্দিনী, সুবর্ণরেখা নন্দিনী, জামশেদপুর ভারত ইত্যাদি পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ লেখিকা সংঘ থেকে তিনি 2010 এবং 12 সালে বিশেষ অবদানের জন্য প্রেস লাভ করেন। শাহানারা জাকিরের স্বামী জাতীয় পদকপ্রাপ্ত এবং রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা কাজী জাকির হাসান চন্দন। 2016 সালে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। শাহানারা জাকিরের একমাত্র সন্তান শ্রাবন্তী কাজী আশরাফি অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার্স করে পরবর্তীতে অস্ট্রেলিয়ায় ব্যাচেলর অফ এডুকেশন এবং ডিপ্লোমা অব অ্যাকাউন্টিংয়ের কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। বর্তমানে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে অস্ট্রেলিয়ার সিডনিতে 4টি নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার এবং পরিচালক, এবং অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল একাডেমি থেকে পরিচালক হিসেবে সফলতার সাথে কৃতিত্ব ও দক্ষতা নিয়ে পরিচালনা করে যাচ্ছেন। এজন্য তিনি 2014 সালে তার কাজের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ান কাউন্সিল থেকে বেস্ট এডুকেশন অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের টিভি চ্যানেল জন্মভূমিতে বাংলা নিউজ রিডার এবং বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন তালিকাভুক্ত সংবাদ পাঠক এবং অনুষ্ঠান ঘোষক, এছাড়া একজন সফল কথক নৃত্যশিল্পী। শ্রাবন্তী কাজী স্বামী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিখ্যাত জমিদার দেওয়ান হাসন রাজার নাতি এবং প্রখ্যাত দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফের নাতি দেওয়ান সুলাইমান আশরাফি অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট এবং ইংল্যান্ড থেকে সিএ সম্পন্ন করা এবং অস্ট্রেলিয়ার একজন সফল ব্যবসায়ী। সব মিলিয়ে শাহানারা জাকিরের সুশৃঙ্খলিত বৈচিত্র্যময় বর্ণাঢ্য জীবন বলা যায়। তিনি 24 ঘন্টার 18 ঘন্টায় লেখালেখি এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন বলে জানান। শাহানারা জাকির তার বৈচিত্র্যময় জীবন নিয়ে নিজেই বলেছেন, জীবনটা আমার একেবারে রূপকথার মতো। তেপান্তরের মাঠ পেরিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এক বীর মুক্তিযোদ্ধার কাছে এসেছিলাম। মনে হয় এই তো সেদিনের কথা, মাত্র সবে এসএসসি পাস করেছি। প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা কাজী জাকির হাসান চন্দন শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়, যা দেখে আসলে প্রাচে ভর করা এই ছবিটি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন শাহান আর জাকির। চোখ দিয়ে তার টসটস করে পানি গড়িয়ে পড়ে অজান্তেই। কাজী জাকির হাসানের প্রতিবেদনটি পড়ার পর থেকে যেন তার নিষ্পাপ মুখখানা অদ্ভুত মায়ায় সারাক্ষণ আলোড়িত করত। একদিন বেতারের ঠিকানায় তিনি চিঠি লিখলেন, জবাব না পেয়ে কিছুটা আহতই হলেন। 1 মাস পরে জবাব এলো। জবাবে লেখা ছিল, আপন অর্থে আপনি প্রযোজ্য নয়। এভাবে খুব বুদ্ধি করে সুন্দরভাবে তাকে কাছে টেনে নিলেন চন্দন। এভাবে আমরা দেখি শাহানারা জাকির ভালোবাসায় আপ্লুত একজন মানুষ।
তার হৃদয় আবেগকে অতিক্রম করতে পারে না। তাই তো তিনি বলেছেন, অতঃপর আমি ছুটছি যাযাবর হয়ে, বিষণ্ণ মনটাকে ঝেড়ে পুছে শরীরের বিষকাটা পুড়িয়ে দিলাম, নিরাশ আশাগুলোকে শুকনো মরা ডালে ঝুলিয়ে রাখলাম, কালো মেঘের খোলস ভেঙে পাথর শিক্ষার স্তূপটি গড়িয়ে দিলাম, নীলাভ যৌবতী চাঁদকে আকাশের নীল রংখানি পরিয়ে দিলাম পরম আদরে, তারপর পাখির ঠোঁটে এঁকে দিলাম আমার হৃদয় কুঠির অফুরন্ত ভালোবাসার শীতল পরশ। ধন্যবাদ। আসলে এই বইটি নিয়ে কথা বলতে গেলে বইটি একটি, আমি মনে করি যে আপা খুব ভালো একটি কাজ করেছেন, কারণ বঙ্গবন্ধুকে নিয়ে লেখার জন্য এত স্বল্প, এত ছোট্ট পরিসরে আসলে সম্ভব নয়, কিন্তু উনি যে সামারিটা করেছেন বা অনেকগুলি বিষয় উনি এনেছেন, এটা আমরা অল্প সময়ে পরে পরে অনেক কিছু জানতে পারব। 64টা অধ্যায়ে এই বইটা রচিত হয়েছে। 64টা অধ্যায়ে রচিত হয়েছে জন্ম থেকে 75 সাল পর্যন্ত। এখানে ছোট ছোট অনেক ঘটনা, ইতিহাসের বিষয় আছে, পারিবারিক জীবন আছে, আরও অন্যান্য বিষয় এখানে উল্লিখিত আছে। তো এটি একটি সংকলনও বলা যেতে পারে, আবার বলা যায় যেটি একটি গবেষণামূলক একটি গ্রন্থ। বঙ্গবন্ধুকে নিয়ে আসলে খালেক ভাইয়ের সাথে মাঝে মাঝে আমরা এই আড্ডায় বসি, চা খাওয়ার সময় আলাপ আলোচনা করি এবং আমরা অনুমান করি যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখার পরিমাণ কত হতে পারে। শুধু সাহিত্য না, বঙ্গবন্ধুকে নিয়ে আর কি কাজ হয়েছে, চিত্রকলায়, সঙ্গীতে, এবং এমন কোনো শাখা নাই শিল্প সাহিত্য সংস্কৃতির যেখানে বঙ্গবন্ধু উল্লেখিত না বা বঙ্গবন্ধুকে আলোকিত করা হয় না। মনের ভালোবাসা থেকে, এগুলি কিন্তু ভালোবাসা থেকে মানুষ এই কাজগুলি করেছে। এটা ভালোবাসা না থাকলে এই কাজ হতো। এবং আমরা অনুমান করি, আমরা আসলে আমাদের জ্ঞান স্বল্প, আমাদের কাছে ইনফরমেশন কম, এবং আমরা অনুমানকারী পৃথিবীতে বোধহয় বঙ্গবন্ধু একমাত্র নেতা হবেন যাকে নিয়ে এত গ্রন্থ রচিত হয়েছে। আর অন্য কোনো নেতা তা পাওয়া যাবে কি না এটা আমাদের কল্পনার মধ্যে আসে না। কারণ আমরা বাংলা সাহিত্যে না, শুধু অন্যান্য ইংরেজি বা অন্যান্য অনুদিত সাহিত্য আমরা দেখছি বঙ্গবন্ধু একটা উজ্জ্বল নক্ষত্রের মতো বিভিন্ন সাহিত্যকর্মে, শিল্পকর্মে উনি উজ্জীবিত আছেন। আমাদের সেলিনা আপার কথাই বলি। সেলিনা আপা অগাস্টের এক রাত, এই বছরের গত বছরে ছিল 7ই মার্চের বিকেল। এছাড়াও উনি অন্যান্য প্রবন্ধ, তারপরে গবেষণামূলক কাজও অনেক করেছেন। 7ই মার্চের বিকেলে এটা একটি ফিকশন, এবং অগাস্টের এটাও একটা নন ফিকশন বলা যাবে, কিন্তু এটা ডকুমেন্টারি ফিকশন হিসেবে আমরা উল্লেখ করতে পারি। 7ই মার্চের বিকেল উপন্যাসটি আমি এবছর আলোচনা করেছি, আপনার শব্দ করে এটা মুদ্রিত হয়েছে, এবং এই ফিকশনটাও আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য স্থান জুড়ে আছে। বঙ্গবন্ধুকে একটা সাহিত্যের ভিতরে কিভাবে রজ্জু করা যায়, কিভাবে সাহিত্যের ভিতরে ফিকশন তৈরি করা যায়, এটা আমাদের সামনে একটা উদাহরণ। ফিকশন এবং নন ফিকশনের মধ্যে কিছু পার্থক্য তো আছে, যাই হোক। তো এইভাবে আমরা জাতির পিতাকে শ্রদ্ধা জানাচ্ছি। 75 পরে আমরা জানি জাতির পিতা তো বলা মুশকিলই ছিল, জাতির পিতার কথাটা বলা তো মুশকিলই ছিল। শেখ মুজিব কথাটাও বলা অনেক জায়গায় এটা কণ্ঠরোধ করা হয়েছিল। 75 থেকে 81 পর্যন্ত, 81 থেকে 88 পর্যন্ত আপনার বইপত্র থেকে সিলেবাস থেকেও তার নামটাকে মুছে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা তদবির করা হয়েছে, এবং খুব সংক্ষিপ্ত আকারে। অথচ এই মানুষটির জীবনে 47-এর পর থেকে যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকি বা দেখতে থাকি, এমন কোনো জায়গায় নেই যে উনি স্বাধীনতার স্বপ্ন দেখেন। তো এই বইয়ের আলোচনার ভিতরে এরকম ছোট ছোট অনেক ঘটনা আছে। সংক্ষেপে বঙ্গবন্ধুকে জানার জন্য এই বইটি একটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি পলি মাটি কোমলে আমার চরণ চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? পরিচয় আমি বাঙালির, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রের শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। আসুন আমরা একটি গান শুনি। গানটি পরিবেশন করবে শিল্পী সাহা। আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি
মোড়ক উন্মোচন করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গুণী কথাশিল্পী সেলিনা হোসেন। বাংলায় আমার জীবনের বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায়। তো বইয়ের প্রকাশ উৎসব এভাবে চুলচেরা বিশ্লেষণ করা যায় না আসলে, আর আমাদের পড়ারও তেমন সুযোগ ছিল না। আর পারুল আপার সম্পর্কে আমার পরিচয় তার সঙ্গে আমার খুব বেশি দিনের নয়, তবু তার দু একটি বই পড়ার আমার সুযোগ হয়েছে। অত্যন্ত নিবেদিত, সাহিত্যে অত্যন্ত নিবেদিত। তবে চন্দন ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল, কারণ কবি শামসুল ইসলাম যখন রেডিওতে ছিলেন আমরা ওনার ওখানে আড্ডা দিতে যেতাম। জাহিদুল হক যখন ছিলেন আমরা আড্ডা দিতে যেতাম, তখন চন্দন ভাই এদের সঙ্গে আসতো, ওইভাবেই পরিচয় হয়েছিল। তো নাটকে, বিশেষ করে বেতার নাটকে আমরা জানি যে কাজী জাকির হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং বেতারের নাট্য চর্চার ধারাটাকে বলা যায় তার হাতেই খুব মানে বেগবান হয়েছিল। হ্যাঁ, বই আছে, তার নাটকের বইও আছে। তার ওই নাট্যশিল্পী সংসদ নিয়ে তার একটি বোধহয় মানে চরিতাভিযাত একটা বইও আছে। অনেক কাজ করেছে নাটক নিয়ে। মুক্তিযোদ্ধা ছিলেন, সাহসী যোদ্ধা ছিলেন, সরাসরি সম্মুখ সকলের যোদ্ধা ছিলেন, এবং দেরিতে হলেও উনি স্বাধীনতা পদক, আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক, আমাদের সেলিনাবার কথা বলা হয়েছে, অন্যদের ওই বাংলা একাডেমি বা রোকেয়া পদক, সেলিনাবা কিন্তু আমাদের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদকও পেয়েছেন, 21 পদক, বাংলা একাডেমি পদক তো পেয়েছেনি। তো ওই পদকটা থাকে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ, সেই স্বীকৃতিটিও জাকির ভাই পেয়েছেন। এটি আমাদের জন্য খুবই গৌরবের। এবং তার স্ত্রী হিসাবে নয়, তিনি তার যোগ্যতাই কিন্তু নিজেও নাটক লেখেন, নিজে বাচ্চাদের জন্য গল্প লেখেন, নিজে গবেষণা গ্রন্থ এরকম সাইজের একটি একেবারে থান ইটের মধ্যে একটি গ্রন্থ উনি প্রণয়ন করেছেন। আবার এই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো যে ব্যাপারটা, নিজে প্রকাশনা প্রতিষ্ঠান খুলে আরও অনেকের বই প্রকাশের উদ্যোগ নিচ্ছেন, এবং সেখানে উনি মুক্তিযুদ্ধের এবং বাচ্চাদের জীবন গঠনের জন্য, বাচ্চাদের মনন গঠনের জন্য যে ধরনের বই উপযোগী হতে পারে সেই ধরনের পাণ্ডুলিপি উনি খুঁজে বেড়ান। এটি আমার মুগ্ধ করেছে যে না, এখন ভাই নেই, তারও প্রায় অবসরের কাছাকাছি, নিজে নাটক আছে, রেডিওতে চাকরি আছে, সেটি নিয়েও তৃপ্ত থাকতে পারতেন। তার বাইরেও যে সামাজিক দায়িত্ব পালন করা, মুক্তিযুদ্ধের জন্য তার ভাবনাটাকে প্রকাশ করা, বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থ রচনা করা, শিশু কিশোরদের জন্য গ্রন্থ নিজে লেখা এবং অন্যের লেখা প্রকাশ করার মধ্যে দিয়ে উনি যে জাতীয় দায়িত্ব পালন করছেন, সেটির জন্য তাকে আমি শ্রদ্ধা উপস্থিত হয়েছি। সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং সেলিনা আপাকে তো অবশ্যই, যে তিনি এসছেন, নিশ্চয়ই জাকির আপা, এই পারুল আপা এতে উৎসাহিত হবেন যে না, তার আশীর্বাদ পাবেন, তার পরামর্শ পাবেন, আর অনেকের পরামর্শ পাবেন। আমি আনন্দিত যে খালিক ভাই আমাকে খবর দিয়েছেন যে আমি যেন এখানে আসি। আমার ভালো লাগলো যে এখানে না এলে হয়তো আমি আরও অনেকের কথা যে শুনতে পাবো, সেই সুযোগ থেকে বঞ্চিত হতাম। আমি এই নতুন গ্রন্থের শুভযাত্রা এর সঙ্গে থাকতে পেরে নিজেকেই ধন্যবাদ দিচ্ছি, নিজেকে ধন্য মনে করছি। আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লেখিকা সংঘের সুযোগ্য সভাপতি এবং গুণী কথাশিল্পী দিলারা মিসবাকে। দিলারা মিসবা। 71 ডিসেম্বরে অন্নদা শঙ্কর রায় লিখে গেলেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রুমালা রক্ত গঙ্গা বহমান, তবু নাই ভয়, হবে হবে জয় জয় মুজিবুর রহমান। তো কি বলবো, এত মহান একটা জাতির জনক শুধু নয়, তিনি যে একজন দরদি লেখক, তার লেখাগুলো যখন পড়ি আমি শিউরে উঠি যে এত দরদ দিয়ে লিখেছেন, এত যেখানে থেকে মানুষ সবসময় বিচলিত ভাব থাকে, আতঙ্কগ্রস্ত থাকে, তারপরে থাকে তার অনাহার, নানা রকম দুশ্চিন্তা, সেখানে উনি বসে বসে লিখেছেন। থালা বাটি কম্বল জেলখানা সম্বল,
এটা উনি লিখেছেন এত একটা কী বলবো, একটা রসবোধ থেকে, একটা দরদি মন থেকে, এবং যেখানে যে বর্ণনা দিয়েছেন অত্যন্ত অনবদ্য বর্ণনা, অবাক হয়ে যায় পড়ে। উনি ওখানে একটা দুটি হলুদ পাখি ওনার সাথে মানে সখ্যতা গড়ে উঠেছিল। একটা মুরগি পুষতেন, মুরগিটা যখন মারা যায় উনি খুবই ব্যথিত হয়েছিলেন। উনি একসময় কয়েদিদের কথা দিয়েছিলেন, খিচুড়ি রান্না করে খাইয়েছিলেন। এই সব কথাগুলো যখন পড়ি তখন মনে হয় ইনি কোন মাপের মানুষ ছিলেন। এবং ওইখানে যে কতগুলো দফা ছিল, হাজতের যে কতগুলো দফা থাকে সেটা উনি খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। তার মধ্যে আছে জলভরি দফা, হাজতি দফা, শয়তান কল, এইরকম নানান রকম বর্ণনা আছে। শয়তান কল যেটা, সেখানে কম্বল তৈরি করতো কয়েদিরা, এবং উল এবং তুলো সেগুলো উড়ে তাদের সমস্ত মুখ এত বিকৃত হয়ে যেত তার চেনা যেত না, এবং তারা সন্ধ্যায় গোসল করার পরে তাদের চেহারা চেনা যেত। এই জন্য এই দফাটার নাম ছিল শয়তান কল। তো এরকম জলভরি যেটা, সেটা তারা সব পানীয় জল সাপ্লাই দিত। অনেক কষ্ট করে অনেক তথ্য জোগাড় করে একেবারে তার জন্ম থেকে তারও আগে তার পূর্বপুরুষের কাহিনী থেকে আরম্ভ করে সব কিছু লিখেছে। সে নিজেই কষ্ট করে বেশিরভাগ লিখেছে, এবং কিছু কিছু সূত্র এবং কিছু কিছু লোকের উদ্ধৃতি এবং তাদের লেখাও এখানে সে সংযুক্ত করেছে। আমি তার মধ্যে একজন, যার আমার একটা ছোট্ট লেখা বঙ্গবন্ধুকে যেমন দেখেছি, খুব ছোট্ট করে লেখা, কিন্তু ওনাকে খুব কাছে থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। গোপালগঞ্জে আমার স্বামী আব্দুল খালেক তখন এসডিপিও ছিলেন। তো বঙ্গবন্ধুর একটা অভ্যেস ছিল যে যাকে তিনি পছন্দ করতেন বা তার বয়সে ছোট, তিনি তুমি বলতেন না, তুই করে বলতেন। তিনি খালেক সাহেবকে এবং আমাকে দুজনকেই সবসময় তুই বলে সম্বোধন করতেন। আমার স্বামীর কথা তো আলাদা, আমার বাবাকে যতটা শ্রদ্ধা করতাম সেই রকমই শ্রদ্ধার চোখে, ভালোবাসার চোখে আমি বঙ্গবন্ধুকে দেখেছি, এবং এখনও আমি তাকে সেই মর্যাদা, সেই শ্রদ্ধার চোখেই দেখি। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, কোন পার্টি করি সেটা না, আমি কোনো পার্টি করি না, কিন্তু বঙ্গবন্ধুকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি, ভীষণভাবে ভালোবাসি। আমি আশা করছি যে এই বইয়ের ভিতর দিয়ে যারা বঙ্গবন্ধুকে দেখেনি বা যারা জানে না, যারা কাছে যেতে পারেনি, তারা বঙ্গবন্ধুকে সুন্দরভাবে, ভালোভাবে চিনতে পারবে, জানতে পারবে। শাহানারা জাকির আগেও অনেকগুলো আপনার গবেষণাধর্মী বই লিখেছেন, এবং এটাই তার প্যাশন আমি বলবো, এবং সে অনেক কষ্ট করে এরকম একটা বই উপহার দিয়েছে। বিশেষ করে মুজিব বর্ষে, এই মার্চ মাসে আমাদের বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি হবে, কিন্তু তার আগেই সে জানুয়ারি মাসে হলো বইটি বের করে ফেলেছে। এই জন্য তাকে অশেষ ধন্যবাদ, এবং তার প্রকাশনাও ধন্যবাদ, এবং যারা তাকে এই বিষয়ে সহযোগিতা করেছে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা শুনতে এসছেন এবং যারা আশা করি বইটা নিয়ে যাবেন, বইটা পড়বেন এবং বঙ্গবন্ধুকে আরও ভালোভাবে চিনবেন, জানবেন, আমি এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লেখিকা সংঘের প্রধান উপদেষ্টা এবং বেগম রোকেয়া পদকপ্রাপ্ত সাহিত্যিক বেগম রাজিয়া হোসাইনকে বক্তব্য আলোচনা উপস্থাপন করছেন। বেগম রাজিয়া হোসাইন। তোমার কর্মের চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারম্বার। আমাদের মহান নেতা, মহাকবি, আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার কোনো শেষ নেই। কেউ বলেছেন 100 বই বেরিয়েছে, 1000 বইও বেরোতে পারে, বইয়ের সংখ্যারও শেষ থাকবে না। কারণ মহাসাগরকে কেউ কোনোদিন পরিমাপ করতে পারে না। তিনি সেই মহাসাগর সদৃশ, হিমালয় সদৃশ। পরিমাপ কি করে করব? লিখে লিখে কেমন করে শেষ করব? এটা হবে না। তিনি অনিঃশেষ থাকবেন আমাদের হৃদয়ের গভীরে, আমাদের পথ নির্দেশক হয়ে। আমি বঙ্গবন্ধুর জীবনী যতটুকু পড়েছি বা জেনেছি, একটা জিনিস আমাকে বিস্মিত করেছে
যে মানুষ বড় হয়ে বড় হয় না, মানুষ ছোট থেকে বড় হয়। যখন তিনি অষ্টম শ্রেণীতে পড়েন তখনকার একটা কাহিনী আমরা সবাই জানি, কিন্তু আবারও বলতে ইচ্ছা করে। গোপালগঞ্জের মথুরনাথ মিশনারি হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র শেখ মুজিবুর রহমান স্কুলটি পরিদর্শন করতে এসেছিলেন হোসেন শহীদ সরওয়ার্দী। পরিদর্শন শেষে যখন তিনি চলে যান, সামনে গিয়ে পথ আটকালেন শেখ মুজিবুর। প্রধান শিক্ষক দৌড়ে এলেন, আরে কি করো কি করো? কিছুই করি না, ন্যায়ের কথা বলি। কতখানি এই বিল্ডিং হচ্ছে, ভবন হচ্ছে, এই হচ্ছে, আমাদের ছাদ দিয়ে পানি পড়ে, আমাদের স্কুলের এই নেই সেই নেই। কেন এই বৈষম্য কেন থাকবে? আমরা চাই আজকে যিনি পরিদর্শন করে যাচ্ছেন তার হাত দিয়ে আমাদের স্কুলটি নবরূপ গঠন করবে এবং নতুনভাবে আমরা পাব। সোহরাওয়ার্দী সাহেব হেসেই ফেললেন এবং মঞ্জুর হয়ে গেল তার আবদার। এই যে বৈষম্য কথাটা বললেন এবং ঠিক একটি মহান বড় নেতার মতোই সামনে গিয়ে দাঁড়ালেন, এটা মুজিবের পক্ষে সম্ভব। তা আমরা তার কথা কি আর বলবো, বলতে বলতে ওই যে মহাসাগরের দশা শেষ হয়ে গেল সেই সময়। আমরা অনেক কথাই শুনেছি। আর লেখিকা আমাদের শাহানারা বোন, সে আমাদের কাছে বইটি প্রেজেন্ট করেছে। আমরা তাকে আবারও ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাবো। আমি একটু চলে যেতে চাই 7ই মার্চ। শ্রদ্ধেয় সেলিনা আপা 7ই মার্চের বিকেল নিয়ে বই লিখেছেন, আর আমরা 7ই মার্চকে হৃদয়ের মালায় গেঁথে রেখেছি। একটি কথা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে সুর, এই যে কণ্ঠ, সেটা কণ্ঠ নয়, বজ্রকণ্ঠ আমাদের হৃদয় ভেদ করে গিয়েছিল। ঘরে ঘরে প্রস্তুত হয়েছিল মুক্তিযোদ্ধারা এবং যুদ্ধে গিয়েছিল। আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার শুরুতে যখন যাই তখন বঙ্গবন্ধু আমাদের কাছে ছিলেন না, ছিলেন পাকিস্তান কারাগারে। তিনি দেশে ফিরেছেন 10ই জানুয়ারি, আর আমরা স্বাধীনতার ঘোষণা পেয়েছিলাম 26শে মার্চ, আর 16ই ডিসেম্বর পেয়েছি পূর্ণ স্বাধীনতা, অধিকার, বিজয়। এই দুইটি দিনই আমরা তাকে দেখতে পাইনি, কিন্তু অদৃশ্য ভুবন থেকে যে কঠিন অঙ্গুলি সংকেতে এই মুক্তিযুদ্ধকে তিনি পরিচালনা করেছেন, আমাদের জন্য পথ খুলে দিয়েছেন, মুক্ত করেছেন, সে অভাবনীয় ব্যাপার। এই জন্যই তিনি আসলে আমাদের নেতা নন, তিনি আজকে বিশ্ব নেতা। আমার উপহার হবে এই বছরে তার জন্যে এই বইটা। আগস্ট এলে মানুষ কাঁদে, বুক ভরা কান্না, এই কান্নার কোনো স্বরলিপি নেই। বুকের গভীরে ক্ষতটা প্রগাঢ় যন্ত্রণায়, রক্ত হয়ে ঝরে, অগ্নুৎপাত হয় দারুণ রোষ ও আক্রোশে। ভাষা, আশা ও স্বাধীনতা দিয়ে একখানা মানচিত্র হাতে দিলেন যে ভীমাদ্রি পুরুষ, বর্বর নৃশংসতার শিকার হলেন তিনি। পরিবার নিয়ে ভাসলেন রক্ত গঙ্গায়, তাই কান্না। 15 আগস্টের রাত, পৈশাচিক হত্যাকাণ্ডের রাত, ভয়াল বিভীষিকার রাত, মুজিব হত্যার রাত, সভ্যতার অহংকার চূর্ণ হবার রাত। এই মুজিবের শেষ নেই কোনো। বাংলার নদী মাঠ প্রান্তরে শিউলি প্রভা তার বকুল রাতের সুগন্ধ নিয়ে নবপল্লবের কোমল ঘন ছায়ায় আছেন তিনি, আছেন রৌদ্রদগ্ধ দিনের কঠোর উদ্দামতা আর নিবিড় জলপাই বনের শীতলতায় এক অবাক পৃথিবী হয়ে। রাঙা মেঘ সাঁতরিয়ে জীবনের পতাকা উড়বে যখনই, এই বাংলায় ঢেউ ভেঙে ভেঙে একাকার হবে সব মানুষ, সত্যের সন্ধানে জন্ম হবে শতবার শতবার
এই চেতনার বুক ভরা কান্নায় ভেজা থাকবে আমাদের পৃথিবী। তখনও হৃদয়ের অগ্নিশিখা রহিবে সমুজ্জ্বল বিধ্বংসীর প্রতিকার ও প্রতিরোধে। তখনও চলবে লড়াই সত্য ন্যায়ের সংগ্রামে। বজ্রকণ্ঠ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমোঘ নির্দেশ ও আদর্শে শুধু এইটুকু দিতে পারি যে আমাদের চলার পথ হবে তারই অমোঘ নির্দেশ এবং আদর্শে। আসুন আমরা একটি কবিতা শুনি। কবিতা নিয়ে আসছেন শাহিন আলিম। শাহিন আলিম। জেগেছে বাঙালি ওই ভণ্ড পাপী ভণ্ড সেবক দল, ভাবছিস তোরা পেরিয়ে যাবি দেখি বঙ্গে হতা থল। যাবি কোথা স্বর্গে ওরে লোভালু রক্ত সূচক চাঙালি, ঠাই হবে না সেথা থাকতে বিশ্বে জাগ্রত নব বাঙালি। স্বাধীন বঙ্গে নিশিস কাফিরি নিশান উড়ে হারামির দল, টুটি চেপে ধর্ম যখন যাবি কোথা বল। স্বর্গ মর্ত এই পৃথিবী পেরিয়ে জেনে নিস নেই এমন বল বিশ্বে যেতে পারে জাগ্রত বাঙালি এড়িয়ে। 22টি বছর করিস শোষণ, না হতে শোষণের ভূষণ, হবে না শান্ত বঙ্গীয় বিদ্রোহী দেহ। লাঞ্ছিতের গ্লানি আসনে প্রস্তুত খাঁটি সন্তান সে বঙ্গীয়। আমার দ্বিতীয় কথা, বঙ্গবন্ধু যখন নাই আমি লিখেছিলাম জোয়ার আসবি যখন বঙ্গবন্ধুর কথা কেউ বলে না। এ নহে কল্পনামূল এ যে অন্ধকার ঘন ঘোর, সুদূর একা শান্তি কাঁদে পরে অশান্তির ফাঁদে ছটফট করি সবে কাঁপিয়ে ধরি। শহীদের তাজা টকবগে রক্ত সে কি বাসি হয়? ইতিহাস মরে গেলে পৃথিবী কি বেঁচে রয়? যদি তাই হয় দেশের জন্য বৃথায় রক্তক্ষয়, স্বাধীনতার ইতিহাস মরে গেছে বাংলাদেশ নাই। দেশ ধ্বংস, জাতি ধ্বংস, ধ্বংস ইতিহাস, বঙ্গের ঘটে পটে পটে শুধু এমনি পরিহাস, আর দেখতে ইচ্ছা নাই। হাত পাকা শত্রুর বলে তাই অন্তরে পায় তারা চলে, নাসিতে শোষিতে দেশবাসীকে স্বাধীনতবে ঝুলিয়ে ফাঁসিয়ে চক্রান্ত বড়ই ভ্রান্ত। জীবন সাধনায় সৃজিলেন যিনি এই দেশ, তাহাকে করিয়াছে থাকিব আরামে বেশ। নাগিনীরা নিঃশ্বাস আগে ওদের কল্প রাজ্যে ভূপ আবাসে, বাস্তবের কষাঘাতে কল্পনা কল্পনাই থাকে। শহীদের রক্তদান সে যদি দেশেরই জন্যে, ইতিহাস সেও যদি বাস্তবেরই ফালি। দেশ আছে জাতি আছে যদিও চৈতন্যে ভাটা, জোয়ার আসবেই। ধন্যবাদ সকলকে। বাঙালি কখনো মাথা নোয়ায়নি, তারা প্রাণ দিয়েছে, এনেছে স্বাধীনতা। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা,
বঙ্গবন্ধুকে নিয়ে যারা কাজ করবে তারা দেশ বঙ্গবন্ধুর প্রতি যদি ভালোবাসা না থাকে, যদি কমিটমেন্টের জায়গায় ফাঁক থাকে, তাহলে সত্যিকার অর্থে ভালো কাজ হবে না। আমি সেই ক্ষেত্রে একজন মুক্তিযোদ্ধা, একজন যুদ্ধরত মুক্তিযোদ্ধার স্ত্রী এবং যিনি নানা গুণে গুণান্বিত একজন ভালো লেখক, এই শাহান আরা জাকির, তার রচিত এই গ্রন্থটি তপনদা বলে গেলেন যে সেকেন্ডারি গবেষণা হিসেবে অবশ্যই চমৎকার একটি বই, বা অনেকের জন্যই হয়তোবা প্রাথমিক ধারণা নেওয়ার জন্য ভালো একটি বই, যতটুকু আমরা এখানে দেখলাম। কেন বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে? আপনারা জানেন যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করতে যাচ্ছি, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আমরা যারা আছি, আমরা যদি মারাও যাই 100 বছরের পর আমাদের জন্ম নিয়ে কি কোনো কথা হবে? হবে না। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে ওই মানুষটাই ছিলেন যেই মানুষটার জন্যই এই বাংলাদেশ নামে যেই ভূখণ্ড সেটা আমরা পেয়েছিলাম। তাই বাংলাদেশ এবং বঙ্গবন্ধুকে কখনো কিন্তু আমরা ভাগ করতে পারবো না। আমরা এক একজন এক এক রাজনৈতিক সত্তায় বিশ্বাসী হতেই পারি, কিন্তু আমরা বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সাথে কোনো রাজনীতি চলবে না। যদি কেউ করতে থাকে তাহলে আমি বলবো তার আদর্শগত ঘাটতি আছে। সে বাংলাদেশের জাতিসত্তা, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে 100% বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক সে না। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে শতবার্ষিকী উদযাপন হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, বাংলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন অনেক কাজ হচ্ছে, কিন্তু আমরা যারা তৃণমূল নিয়ে কাজ করছি আমরা কিন্তু ভয়ে থাকি। কারণ একটি বিষয় হচ্ছে তথ্য বিভ্রান্তিত হতে পারে। আমি যদি আবেগকে প্রশ্রয় করি তাহলে কিন্তু গবেষণার কাজ হবে না। সুতরাং এই বই তো আমি দেখলাম যে তথ্যপাত্র সূত্রটা দেওয়া আছে, এটি আমার কাছে ভালো লেগেছে। কিন্তু অবশ্যই মুক্তিযুদ্ধ ইস্যু, বঙ্গবন্ধু ইস্যুতে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে তথ্যপাত্র দেখা এটা যিনি বিকৃত যেন না হয়। কারণ এটি যদি বিকৃত হয় তাহলে প্রজন্মের কাছে কিন্তু ভুল মেসেজটি যাবে। আমরা অবশ্যই বঙ্গবন্ধুর অনেক কিছু আমরা জানতে চাই। এই 1 বছরে আমরা কি শুধু সাহিত্য রচনাই করবো? আমি মনে করি তা না। রচনার পাশাপাশি প্রজন্মের কাছে জানাতে হবে। আমরা যদি প্রতিদিন যদি বঙ্গবন্ধুর একটি ভালো দিক যদি আমরা জেনে যাই তাহলে 365 দিনে কিন্তু 365টি ভালো দিক আমরা জানবো। আমি যদি আমার বাচ্চাকে বঙ্গবন্ধু সম্পর্কে প্রতিদিন একটি গল্প বলি তাহলে 365 দিনে সে 365টি বঙ্গবন্ধুর গল্প জানবে। এবং এইগুলি জানার মূল উদ্দেশ্য হচ্ছে প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করা, বঙ্গবন্ধুর চেতনা উজ্জীবিত করা। আজকে যে সরকার রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, আমরা যে স্বপ্ন, একসময় বাংলাদেশের স্বপ্ন ছিল না, এখন বাংলাদেশের স্বপ্ন হয়েছে। সরকার বলছে 2021-এ কোথায় যাবে, 2041-এ কি বাংলাদেশ যাবে। এই স্বপ্ন দেখার জন্য আমাদের প্রত্যেকের স্বপ্ন দেখা খুব জরুরি। আমরা প্রত্যেকে মানুষ যদি স্বপ্ন না দেখি তাহলে সোনার বাংলা হবে না। এই যে স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখার জন্য বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলিকে জানতে হবে, এই বিষয়গুলিকে মনে ধারণ করতে হবে। আমরা যদি বঙ্গবন্ধুর সব দিকগুলি জানতে হবে, শুধু যে আমি সাহিত্যের জায়গায় জানবো, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়বো তা নয়, তার উন্নয়ন ভাবনা নিয়ে আমাদের জানতে হবে। আমরা 7ই মার্চের ভাষণ বলি, আপনারা অনেক সময় লক্ষ্য করবেন, দেখেন মুসলিম লীগ ভেঙে কিন্তু আওয়ামী লীগ হয়েছে। তার মানে হচ্ছে একটা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা থেকে হয়েছে। ধর্মনিরপেক্ষতা কিন্তু আমাদের সংবিধানে প্রতিষ্ঠিত হয়েছে, এগুলি কিন্তু জাতির জনকের হাত দিয়ে হয়েছে। পৃথিবীতে সবচেয়ে কোনো নেতার নামে যদি কবিতা রচিত হয়ে থাকে সে হলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তো সবাইকে মাফ করেন। যে 11,000 রাজাকার জেলখানায় ছিল, তালিকাভুক্ত যাদের নামে মামলা ছিল, তাদের ছাড়া যারা হত্যা লুণ্ঠন করেছে, নারী ধর্ষণ করেছে, এদেরকে রেখে বাকিদেরকে উনি সাধারণ ক্ষমা করেন। পরে রাজনৈতিক কারণে পালা পরিবর্তন হলো, জিয়া রহমান এসে দালাল আইনটি বাতিল করে দেয় এবং তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দেয়। তাদের কারো মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসি হয়েছে। আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে এসছে বড় প্রাপ্তি আশা করি না। এটি মনে করি একটি যুগান্তকারী কাজ করেছেন শেখ হাসিনা। আমি
এই মহৎ কাজটি করার জন্য আমি আজীবন শেখ হাসিনার ভক্ত হয়ে গেছি। কারণ এটি একটি অসাধারণ কাজ করেছেন। যুদ্ধ অপরাধীদের ফাঁসি যখন বড় বড় রাষ্ট্রপ্রধানরা তাকে টেলিফোন করে ধমক দিচ্ছে, তাদেরকে ছেড়ে দিতে বলা হচ্ছে, উনি পরোয়া করেননি। এই সাহস এবং শক্তি সেটি সম্ভবত উনি বঙ্গবন্ধুর কাছ থেকে পেয়েছেন। তো পারুল আপার বইটা শুধু নামে দেখেছি, এখন হাতে পাইনি, এইসব বই সম্পর্কে বলতে পারছি না। তো আমার খুবই ভালো লাগলো যে আমাকে কিছু বলতে বলা হয়েছে এবং আমি অনেকক্ষণ ধরে বলেছি। হ্যাঁ, পারুল আপাকে ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমার এই এলোমেলো কথাগুলো মন দিয়ে শুনেছেন। ধন্যবাদ সবাইকে। স্বপ্ন শুরুর পূর্বেই ভেঙে যায় ঘুম, ওম থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দূরে সশরীর কালো ছায়া, প্রেতাত্মা ভয়ঙ্কর। 1, 2, 3 অসংখ্য অগণিত। ফজরের আজানের আগে পিতার পবিত্র জায়নামাজ উড়ে যায় অষ্টম আসমানে। শুরু হয় দুঃস্বপ্নের দীর্ঘ কালো রাত, বিভীষিকাময়। নিকর্ষণ প্রকার থর থর, 2 হাতের তালুর মধ্যে প্রকম্পিত পৃথিবী অচেনা। পাতি পাতি খুঁজি পিতার নমস বুক, মুহূর্তে ভিজে উঠি থই থই শৈশব। সবুজ শস্য ক্ষেত, সবুজ শস্য ক্ষেত জুড়ে ভেসে ওঠে তথ্যকে তত্তাজা লাল মানচিত্র। ভিজতে ভিজতে ভেসে যায় হলুদ পালক দূর নীলিমায়। হকচকিত গিলে ফেলি আত্মচিৎকার, একদম চুপ। আচমকা জলদেষ্টা, যৌবা কণ্ঠনালী শুকিয়ে আনষ্ট। আটকা আটক হয়ে যায় অবাক জবান, বাকরুদ্ধ অবরুদ্ধ অযুত নিযুত বছর। তবু আলগা হয় না প্রাণপণে নিবিড় আঁকড়ে থাকা মৃত্তিকা শুকর। শূন্যতায় হাত বাড়ালে ভেসে ওঠে মায়ামুখ, ভাসমান মেঘ ছুঁয়ে যায় নিরালে। কুয়াশামগ্ন শীতল হাওয়া ফেলে যায় শুভ্র পালক অন্য মনে কবেকার। আরো ঘন নিবিড় সবুজ সরে গেলে দূরে হীন হতে হতে ভুল হয়ে যায় বরফ পাহাড়। সব রোদ্দুর জানে না সূর্যাস্তের পরও শুয়ে থাকে কিছু ছায়া পথের পাশে। প্রখর উত্তাপেও বলে না কখনো বোকা অভিমান। ঘন নীল জ্যোৎস্নায় বেসুরো মেলাই গলা, মিলেমিশে ঝিঁঝি বোকা উড়ে উড়ে থাকা। পাখিরা ঘুমায় তখনও, গাছেরা ঘুমায়, মাছেরা ঘুমায়। শুধু মা ছাড়া, বাবা, পরিবার, প্রিয়জন ছাড়া কতক নক্ষত্র থাকে জেগে। জলে ভাসা পোড়া ছাই, শুনশান শূন্য শ্মশান হৃদয়ে নিয়ে। চোখ বুঝলে নিমিষে পার হই সপ্তম আকাশ, ঘুচে যায় নীল আর কালোর ভিতরে। অবর্ণনীয় আলোর বিস্ফোরণ কেবলি ঘিরে বেড়ায় আরশ আমিনায়। আরশ কাঁপে না তবু, অথবা অধরা ওই নিঃসীম শূন্যতা জুড়ে, বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে, প্রাণ প্রিয় লাল সবুজের মানচিত্র জুড়ে কেবল তোমার মুখ ভাসে, তোমার মুখ ভাসে প্রিয়তম পিতা। তবু তোমাকে দেখি না একটিবার কোথাও আর। ঘরে বাইরে জনে জনে জমে উঠেছে হই হল্লা, আলোয় উদ্ভাসিত এক মুক্তির জেল্লা। বাঙালির পূর্ণ প্রাপ্তির পসরা, এক জনমের অধিকার। 16ই ডিসেম্বর যেন এক বিজয়ের অঙ্গীকার। মুক্তির উল্লাসে মেতে উঠেছে ওরা, জলে স্থলে শূন্যতায় পূর্ণ নীলিমায়। আনন্দ উৎসবে ভরে যায় বিজয়ের ছড়া। এ কেমন প্রাপ্তির ঘোর, বিদায় নিয়েছে চিরদাসত্ব। নীরব বেদনায় কান্নায় হয়েছে বিজয়ের জোর। রক্তের অধিকার ফোটায় ফোটায় জমে উঠেছে, অলঙ্কিত হয়েছে আশায়। কুয়াশায় মরীচিকায় বিজয়ের অধিকার জমে পরিণত হয়েছে ভালোবাসায়।
বিজয় মানে বাঙালির হৃৎপিণ্ড, মুক্তিযোদ্ধার অমানিসার অন্ধকার পেরিয়ে ছিনিয়ে আনা লাল সূর্য, একরাশ প্রস্ফুটিত গোলাপ, একখণ্ড জমি, একটি স্বাধীন জাতি, একটি সার্বভৌমত্ব পতাকা। বিজয় মানে শিশুর রোমান্টিক হাসি, সমুদ্রের ঢেউ, আলোকিত জ্যোৎস্না, ফিরে ফিরে আসা স্মৃতির মণিকোঠায় আশ্রয় পড়া ভালোবাসার ঢেউ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সভাপতি, আমার প্রিয় ছেলে হোসেন আপু, মঞ্চে উপবিষ্ট যারা আছেন সবাই আমার প্রিয়জন, উপস্থিত যারা আছেন সবাইকেই শুভ সন্ধ্যা নাকি শুভ রাত্রি যেটাই হোক, আসসালামু আলাইকুম। আমার অনুভূতির কথা বলতে বলা হয়েছে। অনুভূতি আমার খুবই ভালো, আমি খুবই আবেগ আপ্লুত। আরও বেশি আজকে ফিল করছি আমার হাজব্যান্ডকে। সবাই আমার স্বামীর কথা জেনেছেন, শুনেছেন। আসলে আমার সমস্ত কাজের পিছনে সে আমাকে একটা প্রেরণা যোগায়, এবং মৃত্যুর আগেও সে আমার কথাই বলে গেছেন অনেককে। সেও বলতো যে তার যা কিছু প্রেরণা আমি জানি না কিভাবে কি। সে একজন লড়াকু সংগঠক ছিলেন, বেতার নাটকের কিংবদন্তি, আপনারা সবাই জানেন। এ পর্যন্ত সে যত নাটক লিখেছে, প্রযোজনা করেছে, আমার মনে হয় না কেউ খুব সহজে এই রেকর্ড ভাঙতে পারবে। 400 নাটক সে লিখেছে, 500-র উপরে সে প্রযোজনা করেছে, তার নামে আর্কাইভ করেছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমার যতটুকু করা সে চলে যাওয়ার পরে, সে খুবই প্রচার বিমুখ মানুষ ছিলেন, আমি সেগুলো করার চেষ্টা করেছি। আর আমার ঘটনা তো শুনেছেন যে অনেক বৈচিত্র্যময় আমার জীবন। যে আমি যখন চলে আসি তখন খুবই অল্প বয়স ছিল। তার সঙ্গে আমার এখনকার দিনে যে প্রেম প্রীত করে সবাই, সেগুলো আমার মোটেই হয়নি। তাকে আমি চোখে দেখিনি, একটা মুহূর্তে দেখেছি শুধুমাত্র তার একটা পা ছিল না বলে। আর আমার বাবা মা দুজনেই মুক্তিযোদ্ধা, আমি সম্পূর্ণই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। কিন্তু তারা মুক্তিযোদ্ধা হলেও এই এক পায়ের মুক্তিযোদ্ধার সঙ্গে কোনো প্রেম প্রীত বিয়ে তো প্রশ্নই ওঠে না, তখন একেবারেই অল্প বয়স। আমি তখন ওনার সঙ্গে আমি নাটক করতাম। ছোট সময় আমি ছেলেদের সঙ্গে খুব বেশি মিশতাম, আমাকে ছেলের পোশাক পরানো হতো বেশি, খুব দুষ্টু প্রকৃতির ছিলাম, নাটক করতাম। তো ওনার নাটক আমি রেডিও সবসময় পাশে থাকতো। তো ওনার নাটক আমি যখন শুনি, খেয়াঘাটের মাঝি প্রথম লেখা নাটক, তার সবচেয়ে অবাক একটা কাণ্ড যে আমার একটা ছোট্ট গল্প ছিল দেয়াল পত্রিকায়। তা আমার বিয়ের পরে আমরা যখন ওইগুলো নিয়ে আলোচনা করতাম, সেই গল্পের ছেলেটির নাম ছিল চন্দন, আর তার গল্পের মেয়েটির নাম ছিল পারুল। এটা আমার জীবনের একটা মানে খুবই অদ্ভুত একটা ভাবনা। তা যাই হোক, তার কথা আমার আজকে খুব মনে পড়ছে। আর এই বইটা যে আমি লিখেছি, আসলে সে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। এত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমি কাছ থেকে দেখেছি, এবং তাদের করুণ জীবন কাহিনী আমরা কয়জন তাদেরকে চিনি, আমি অনেককেই চিনি। আমি বাকিটা ছালেক খোকন ভাইয়া কাজ করতেছে, কিন্তু আমার মনে হয় যেন আমার ইচ্ছা আছে আমার তাদেরকে নিয়ে লেখার। আমি অনেক তথ্য তাদের কাছ থেকে সংগ্রহ করেছি। তাদের জীবন ইতিহাস এত করুণ যে বলার মতো না সেগুলো। তারপরে মুক্তিযুদ্ধের সময় আমার বাবা ছিলেন সিলেট চা বাগানের মেডিকেল অফিসার, উনি ওখান থেকে ওনারা বর্ডার পাস হয়ে চলে যান। তা আমি নানু বাড়িতে ছিলাম, আমার সঙ্গে আরও ছোটো ভাই বোন ছিল, কোনো একটা বিষয়ে আমরা আটকে গিয়েছিলাম। তো সেই সময় যুদ্ধ বেঁধে যায়। তা আমার মনে আছে যখন খুব বম্বিং হতো, বোমা পড়তো, আমরা ভাই বোনগুলো সব এক জায়গা হতাম, যে সবাই যার যার মতো আশ্রয় নিত। আমরা 4 ভাই বোন অসহায়ের মতো, মুরগির ছানার মতো। আমি বড়, তখন 12-13 বছর বয়স, আমার ছোটো তারা। তো সেখানে দৌড়িয়ে যেতাম, আর ওই দেখতে যেতাম, ফুর্তি লাগতো। তখন আমার ভিতরে একটা অনুভূতি এমন কাজ করেছে যে অনেককে দেখতাম ঘরে বসে আছে, বয়স্ক ছেলেরা, আমার মামা চাচার মতোই, পাড়া প্রতিবেশী, নিজেদের মধ্যে তো মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তাদেরকে দেখে আমার মনে হতো যে ওরা কেন ঘরে বসে থাকে, আমি কেন মেয়ে হলাম, আমি যদি আরও আগে জন্ম নিতাম ছেলে হয়ে, আমি মুক্তিযুদ্ধে চলে যেতাম। এই যে অনুভূতিগুলো। আর আমার বাবা মার খবর পেয়েছি মুক্তিযোদ্ধা স্বাধীনতা হওয়ার অনেক পরে, তখন রাস্তাঘাট ভালো ছিল না, আমি এতিমের মতো আমরা ছিলাম। তো এই অনুভূতিগুলো যে আমার ভিতরে কাজ করেছে। বঙ্গবন্ধুকে এত ভালোবাসি যে ওনার মৃত্যু খবর শুনে আমার আম্মু যে একটা রেডিওতে শোনার পর চিৎকার দিয়েছিল, আমরা সারা বাড়ি আমরা মনে করেছিলাম আমার বাবার মৃত্যু হয়েছে বোধহয়, মারা গিয়েছে বোধহয়। এইগুলো সব মিলিয়ে আমার ভিতরে যে জিনিসটা কাজ করেছে, যে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা সবাই লিখছেন, কিন্তু যার যার আঙ্গিকে যদি আমরা লিখি, আমি আমার কথাগুলো বলে যাচ্ছি আমার মতো করে, ঘটনার শেষ নেই। এই প্রজন্মের ছেলেমেয়েরা জানতে চায়, যেন আমার মেয়েটা যখন ছোট, খুব অল্প বয়সে বিয়ে, বাচ্চাটাও আমার অল্প বয়সে, বড় হয়ে গেছে অল্প বয়সেই খুব তাড়াতাড়ি। তো
তাকে দেখতাম যে আমার হাজব্যান্ডের পা নেই, এই পাটা দেখে তার সঙ্গী সাথীরা ভয় পেত, অনেকেই ভয় পেত, কিন্তু আমার মেয়েটা তার পাটা চুমা দিত এবং যুদ্ধের গল্প শুনতে ভালোবাসতো। বইমেলাতে যখন ইউনিভার্সিটি লাইফ থেকে যাই, বাচ্চাটাকে আমি ছেড়ে দিতাম, সে দেখতাম মুক্তিযোদ্ধার ছবির বইগুলো কিন্তু আগে। এইভাবে আমার ভিতরে অনেক কিছু কাজ করেছে। যে কোনো অনুষ্ঠানে আমি যখনই জেনেছি যে কেউ বলেছে আমি বঙ্গবন্ধুকে দেখেছি, বঙ্গবন্ধুর অমুক ঘটনা, এখানে সেলিনা হোসেন আপু ছিলেন, অনামিকা হক লিলি আপু আজকে নিয়ে উনি বাইরে, এনাদের কাছে গল্প শুনেছি, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে বলেছি আপু আপনার লেখাটা আমাকে দেন, আমি এরকম একটা কিছু দিতে চাই যারা এখন জীবিত আছে বঙ্গবন্ধুর কথা তারা জানে। আবার অনেকে আমাকে রেফারেন্স দিয়েছে অমুক বইয়ের মধ্যে আছে, তুমি ওই বইটা দেখো। এরকম করে আমি প্রতিটা, এমন কোনো 21 মেলা ছিল না যে আমি বঙ্গবন্ধুর বই কিনি নাই। খালিক ভাইও জানেন, উনি আমার খুব কাছের মানুষ, নিজের ভাই বলেই তাকে আমি মনে করি, সেও আমাকে সেইভাবে দেখেন, উনি জানেন আমার মেলাতে আমার বঙ্গবন্ধুর বই কেনা চাই। আমার বই যদি বিক্রি হয় 10,000 টাকার, আমি 20,000 টাকার বই কিনি, তার মধ্যে বঙ্গবন্ধুর বই থাকবে বেশিরভাগ। এবং আমার বাসায় একটা সেলফ নিচ থেকে উপর পর্যন্ত বই তার আলাদা করেই আছে বঙ্গবন্ধুর বই। যা হোক, আপনারা দোয়া করবেন। আমি চেয়েছি যে শিশুরা বা এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেকে অনেক কিছু জানতে চায়, কিন্তু একসঙ্গে অত বই কেনার সাধ্য নেই, বা কোন বইতে কী আছে তারা বুঝতে পারে না। আমি যেটা অনুভব করেছি, পড়তে জানতে চেয়েছি, ওইগুলোই আমি সাজিয়েছি ওইভাবে, যে অন্তত একটা বই থেকে কিছুটা ধারণা যেন তারা আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেন। ওনার যে ব্যাপক পরিচিতি, এটা কোনোদিনই শেষ হবে না। আর একটা বিষয় যে আমার মনে হয়েছে সবসময়ই, যে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে বা মেরেছে বা যা কিছু করেছে, আসলে কি তাই? আসলে তো তা না, হয়েছে উল্টো। তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তার পরিচিত জানতে দিবে না বা সেই কোনো কিছু উদ্দেশ্য নিয়ে। কিন্তু আমি ভাবি, বা সবাই আমরা ভাবি, যে তিনি তো অমর অবিনশ্বর, যার জন্য আমি এখানে বইটাকে বলেছি মহাকাব্যের অমর গাথা। এই কারণেই বলেছি যে তিনি অমর, কোনোদিনও সে শেষ হবে না, এবং মৃত্যুর পরে সে আরও বেশি পরিচিত হয়েছে। যুগে যুগে সবই হবে, কেননা আমরা সবাই লিখে যাচ্ছি, লিখবো, আরও বেশি লিখবো, আমি থাকবো না তারাও লিখবে, এইভাবে সে অমর হয়েই থাকবেন। এই অনুভূতি থেকে বইটা আমি লিখেছি। আপনারা যারা এসেছেন আমি খুব খুশি, আবেগ আপ্লুত, আমি অনেক কিছু জানলাম। আর বই সম্পর্কে আলোচনা না হলে তো ত্রুটি বিচ্যুতি জানা যায় না, লেখাও এগোয় না। আমি সবসময় চাই আমার বই নিয়ে আর কেউ না হোক, আমার হাজব্যান্ডের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের বাসায় একটা আড্ডা করতাম, শুধুমাত্র বইয়ের ত্রুটিগুলো ধরার জন্য। তো এখন সে নেই, থাকলে সেই সব কিছু করতো। আমি যতটুকু পারি তাদের সহায়তা করেছি। সেলিনা হোসেন আপুকে আমি পাণ্ডুলিপি দিয়েছি, বিশাল পাণ্ডুলিপি, সে ধৈর্য ধরে পড়েছেন, এবং তাদের উৎসাহ, এবং সর্বোপরি আমার মেয়েটা বিদেশে থাকে, শুনেছেন তার কথা, সে খুবই একটা লক্ষ্মী মেয়ে। এরা সবসময়, আমরা সবসময় একদম ফ্যামিলিগতভাবে বন্ধুর মতো। এমন কোনো দিন নেই যে বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের আলোচনা হবে না, মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা হবে না। আমি ফেসবুকে স্ট্যাটাস দিই না, এইরকম। আপনারা দোয়া করবেন আমি যেন আরও লিখে যেতে পারি। আমি বঙ্গমাতা সম্পর্কেও লিখছি, যতটুকু পারছি চেষ্টা করছি, আর আপনারাও যা জানেন সেটা তুলে ধরবেন এই প্রজন্মের কাছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। যার কথা শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গুণী কথাশিল্পী সেলিনা হোসেন। শাহনারা জাকির পারুল যে বইটি রচনা করেছেন, সেটাকে কেন্দ্র করে আজকের যে অনুষ্ঠানটি আয়োজিত হলো, সেটা একজন লেখককে তার জায়গা থেকে মূল্যায়ন করা যেমন সত্য, তেমনি যাকে কেন্দ্র করে বইটি আলোচিত হয়েছে, বইটি রচনা করা হয়েছে, সেই জায়গাটাও আরেকটি বড় জায়গা আমাদের এই পরিসরে। আমি মনে করি এই দুটো জায়গা নিয়ে আমরা বড় পরিসরে আরও ভবিষ্যতে আরও কিছু করব। শাহনারা জাকির যে কথাটা বললেন তিনি আরও করবেন। আমি মনে করি আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই মিলে সেটিও করবেন, যাতে বঙ্গবন্ধুর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের স্মৃতিতে জাগরুক থাকে, তার দর্শনে, তার আদর্শগত জায়গাটা ধারণ করে আমাদের প্রজন্ম যেন প্রসারিত করতে পারে নিজেদের দিগন্ত। আমি সেই জায়গা থেকে অভিনন্দিত করি শাহনারা জাকিরকে, যিনি আমাদের মাঝে একটি জায়গা উন্মুক্ত করেছেন। আমরা জানি অনেক বই লেখা হয়েছে, তারপরও বলব যে যেখানে যে জায়গাটি ধরে রচনাটা এগিয়ে যাচ্ছেন, সেটি তার জীবনচর্চার বড় একটি কাজ, এবং এই কাজকে ধরে এগিয়ে যাওয়া আমাদের সবার জন্যই একটি বড় প্রয়োজনীয় কাজ।
যে কাজের জায়গা আমরা প্রসারিত করতে পারবো এবং সমৃদ্ধ হবে আমাদের পরবর্তী প্রজন্ম। শাহানারা যে কাজটি করেছে সেটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে এই জন্য যে এই বইয়ের 64টি অধ্যায়ে শাহানারা নিজে যেমন রচনা করেছে তেমনি অন্যদের লেখার সংকলনও করেছে। এই দুই যাত্রাটি এই বইটির একটি ব্যতিক্রমী দিক। অন্যদেরকে উপস্থাপন করে তাদের রচনার জায়গাটি তুলে এনে একটি ভিন্ন মাত্রা যুক্ত করা এবং নিজের কাজটিকে আরও বড় করে পরিসর করা, এটাও তার জীবনের আরেকটি দিক। আমি মনে করব ভবিষ্যতে শাহানারার কাজটি আরও করবে, আরও নন্দিত হবে তার সাহিত্য চর্চার এই জায়গা। শুধু জীবনী দিয়ে নয়, তার সবটুকু মূল্যায়ন করে জীবনকে রূপায়িত করার একটি বড় জায়গা, বড় পরিসর তৈরি করবে। আমি আজকের এই অনুষ্ঠানে অভিনন্দিত করি শাহানারাকে যে এইভাবে চিন্তা করে সে যে কাজটির যাত্রা শুরু করেছে, ভবিষ্যতে এমন আরও যাত্রা হবে। একটি থিমের উপর অন্য কারো কাজের জায়গাটা যেমন তুলে ধরবে, তেমনি আবার নিজের কাজের মূল্যায়নটিও সেইভাবে উপস্থাপন করবে। এভাবে আমরা তার কাছ থেকে প্রত্যাশার জায়গাটা বড় করে দেখতে পারি। আজকের এই অনুষ্ঠানটি সবার কাছে নিশ্চয়ই খুব ভালো লেগেছে এবং ভালো লাগার এই সত্যটুকু ধারণ করে আমরা সবাই মনে করব যে যে লেখক এটা করেছে এবং যাকে সহযোগিতা করেছে, আমার এখানে একজন প্রিয় ছড়া শিল্পী আছেন, শিশু সাহিত্যের রচনা খালিদ বিন জয়নুদ্দিন আছেন, তারপরে এখানে যেমন আরও আছেন তপন বাগচি আছেন, সালেক আছেন। সবাই মিলে যদি তাদের নিজেদের মাধ্যমগুলোর মধ্যে শাহানারার বইটিকে আরও বড় পরিসরে নিয়ে যান, তাহলে আমাদের জীবনটা আরও বাড়বে এবং আমরা মনে করব এভাবে আমরা আমাদের দায়িত্বটা পালন করছি। আজকের বিষয় বঙ্গবন্ধু, কিন্তু তার চেয়েও বেশি বড় জায়গা আমি মনে করব যিনি বঙ্গবন্ধুকে নিয়ে কাজটি করলেন তার জায়গাটা। কারণ বঙ্গবন্ধু নিয়ে বই রচনা অনবরত হবে, ভবিষ্যতে আরও হবে, কিন্তু আমাদের মধ্যে সেই প্রজন্ম তৈরি হোক যারা এই কাজটিকে করে অন্যের সামনে উদ্ভাসিত করবেন, মূল্যায়ন করবেন এবং বঙ্গবন্ধুর জীবন চর্চার অনেক বড় জায়গা মেলে ধরে বলবেন যে তিনি এই রকম মানুষ ছিলেন, এই প্রতিভার মানুষ ছিলেন। সুতরাং তাকে এই জায়গা থেকে আমরা আমাদের মাঝে বরণ করে রাখতে চাই। তার কোনো জায়গা আমরা খণ্ডিত হতে দেব না, মুছে যেতে দেব না। এই সত্যকে নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।